বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ঠিক এই মুহূর্তে, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমাদের জন্য বাংলার শেষ মুহূর্তে শেষ সাজেশন তুলে ধরছি এবং আজকের আলোচনায় আমরা সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার সঙ্গে অবশ্যই কিছু চালাকি থাকবে, যে চালাকিগুলো কিন্তু তোমাদের মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। কারণ যারা একটু দুর্বল প্রকৃতির তাদের জন্যও কিন্তু আমার এই সাজেশন, আবার যারা খুব ভালো বা টপ লেভেলের মার্কস পেতে চেয়েছো তাদের জন্যও কিন্তু আমার এই সাজেশন। শুধু কথাগুলো বুঝতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রথম কথা, যেটা আমাদের পরপর প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শর্টের জন্য তোমাদের আমি বলেছিলাম যে টেস্ট পেপার সলভটা করো এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করো। এটা হলো শর্টের বিষয়। শর্ট, আর যে যত ভালো পাঠ্য বই রিডিং পড়বে তার তত শর্ট কোশ্চেনের উত্তর ভালো হবে। এটা হলো মুখ্য কথা। আর যে যত ভালো প্র্যাকটিস করবে সে তত ভালো বেনিফিট পাবে। হলো, এবার আমরা আসবো আমাদের মূল যে ব্রড টাইপের কোশ্চেন। দেখো, প্রথমেই আমাদের গল্প থেকে একটা 5 মার্কের প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে আসবে। আমাদের দুটো প্রশ্ন আসবে গল্প থেকে, কথাটা খুব ভালো করে বুঝবে। আমাদের দুটো প্রশ্ন আসবে গল্প থেকে, একটা প্রশ্ন আমাদের লিখতে হবে, তাই তো? এবছর আমি একদম এখানে নোট করে দিয়েছি, সিলেবাস অনুসারে আমাদের 3টে গল্প আছে। কি কি? কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ। এই 3টি গল্পের মধ্যে এবছর ভারতবর্ষ থেকে প্রশ্ন আসবেই, কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। তাহলে ভারতবর্ষটা যদি আমি পড়ি তাহলে কিন্তু আমার আর কিছু পড়ার প্রয়োজন নেই, কারণ ভারতবর্ষের প্রশ্ন থেকে আমার একটা প্রশ্ন আসবেই। হলো, আর ভাত এবং কে বাঁচায় কে বাঁচে এখান থেকে আমার একটা প্রশ্ন আসবে। কোনটা দিয়ে আসবে গ্যারান্টি দিয়ে কিছু বলা যাবে না, যে কারণে আমি বলবো ভারতবর্ষ থেকে যে 8টা প্রশ্ন আমি এখানে সিলেক্ট করে দিয়েছি, এই 8টা প্রশ্ন ভালো করে পড়ো, এখান থেকে একটা কোশ্চেন ইজিলি তোমরা কমন পেয়ে যাবে। ওকে, তবুও যদি কারো মনে হয় যে না আমি ভাত এবং কে বাঁচায় কে বাঁচে সেখান থেকেও আমি কিছু প্রশ্ন পড়বো, তাহলেও তাদের জন্য আমি প্রশ্নগুলো দিয়ে দেবো, প্রয়োজনে সেগুলোও পড়ে নেবে। তো ভারতবর্ষ থেকে কী কী প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্ন কটার মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসছে, এটা হলো মূল কথা। প্রথম প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া ব্যাখ্যা করো। তোর শতগোষ্ঠী মরুক, কে কাকে এমন কথা বলেছে, এই উক্তির দ্বারা বক্তার মনোভাবের বর্ণনা দাও। চোখ গেলে দেবো, কে কখন এই কথা বলেছে, গল্প অবলম্বনে তার স্বরূপ বিশ্লেষণ করো। তার সপক্ষে প্রমাণ জুটে গেল, কার সপক্ষে প্রমাণ জুটলো, এই প্রমাণের ওপর ভিত্তি করে কি পরিস্থিতি সৃষ্টি হলো। তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, দৃশ্যটি অদ্ভুত কেন, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত, কে জানে সে কে, জনতার মারমুখী হবার কারণ কি। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে, সে ক্রমশ আবছা হয়ে গেল কেন, এবং বচসা বেড়ে গেল, কাদের মধ্যে কি নিয়ে বচসা বাড়ে, বচসার পরিণাম পাঠ্যগল্প অবলম্বনে আলোচনা করো। এই 8টা প্রশ্ন পড়লেই কিন্তু একটা কোশ্চেন তুমি ইজিলি কমন পাবে। তাছাড়াও যদি কারো মনে হয় যে না আমি ভাত এবং কে বাঁচায় কে বাঁচে পড়বো, তাদের জন্য এই প্রশ্নগুলো আমি দিয়েছি, যে প্রশ্নগুলো তোমরা রেডি রাখতে পারো। ভাত থেকে, আসল বাধাটার খোঁজ করা হয় না উৎসবের এই অনুসন্ধান কীভাবে অসমাপ্ত থেকে যায় তা গল্প অনুসারে লেখো। ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞিহোম হচ্ছে, যজ্ঞিহোম হচ্ছে কেন, যজ্ঞিহোমের বিবরণ দাও। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কী করবে, উৎসবের পরিচয় দাও, সে কী করেছিল, তার কৃতকর্মের ফল কী। দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, এরূপ আচরণের কারণ কী। ভাত গল্প অবলম্বনে দুর্যোগপূর্ণ রাতের বর্ণনা দাও, এই দুর্যোগ উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল। ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায়, ভাতের স্পর্শে কার কথা বলা হয়েছে, সে কোথা থেকে কিভাবে ভাত জোগাড় করেছিল, এর পরিণতি কী হয়েছিল। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে, ফুটন্ত ভাতের গন্ধ বলতে কী বোঝানো হয়েছে, কেন তাকে বড় উতলা করে। ভাত খাবে কাজ করবে, কোন প্রসঙ্গে কার সম্পর্কে কথা বলা হয়েছে, সে কিভাবে কাজ করেছিল। এ গল্প গ্রামে সবাই শুনেছে, কোন গল্পের কথা বলা হয়েছে, সেই গল্পের বর্ণনা দাও। পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে আছে, প্রশ্নোদ্ধৃত উদ্ধৃত অংশটির আলোকে ভাত গল্প অনুসরণে উৎসবের চরিত্র বিশ্লেষণ করো। কে বাঁচায় কে বাঁচে থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্যের আদর্শবাদের কল্পনার তাপস বলে, কে কার সম্পর্কে এই ভাবনা ভেবেছে, এই ভাবনার প্রসঙ্গ কী, তার ভাবনা যথার্থ ছিল কিনা লেখো। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সে খুব পছন্দ করে, কার কথা বলা হয়েছে, তাকে পছন্দের কারণ কী। সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু, মৃত্যুঞ্জয়কে অনাহারে মৃত্যু দেখে তার প্রাথমিক প্রতিক্রিয়া কেমন ছিল। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয়ের পরিচয় দাও, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ গম্ভীর হয়ে আছে, কোন দিনের ইঙ্গিত দেওয়া হয়েছে, সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ কেন বিষণ্ণ গম্ভীর ছিল। গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় ও নিখিলের চরিত্র বিশ্লেষণ করো। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, কার মনে কোন ব্যাপারে হতাশা জন্ম নিয়েছে, বক্তার মানসিকতার পরিচয় দাও। এবং নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কোন প্রসঙ্গে এই ভাবনার মধ্যে নিখিলের কোন চরিত্র লক্ষ্য করা যায়। এই হলো কে বাঁচায় কে বাঁচে থেকে প্রশ্ন। তো আমি 3টে থেকেই প্রশ্নগুলো শেয়ার করলাম যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তবে সব থেকে লেটেস্ট বা যেটা চালাকি বলতে পারো, সেই চালাকি সাজেশন যেটা আমি বলবো, শুধু ভারতবর্ষের প্রশ্ন কটা পড়ো, আর ভাত
আর কে বাঁচায় কে বাঁচে এগুলো না পড়লেও হবে, কারণ আমাকে একটা লিখতে হবে, আমি এখান থেকেই কমন পেয়ে যাব। হলো, এবার আমরা আসবো কবিতা থেকে। তো স্বাভাবিকভাবে আমাদের কবিতা কী কী রয়েছে? 5টা কবিতা রয়েছে। রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, আমি দেখি এবং ক্রন্দনরতা জননী পাশে। একদম তোমাদের পরিষ্কার বলে রাখি, এবছর তোমাদের জন্য আমি 3টে কবিতা সিলেক্ট করে রেখেছি, সেটা হলো রূপনারায়ণের কুলে, শিকার এবং ক্রন্দনরতা জননীর পাশে। এই 3টে কবিতায় ভালো করে পড়ো। আর কি বললাম, আর আমি দেখি, আর তোমার কি বললাম, আর মহুয়ার দেশ, এই দুটো থেকে কিন্তু এবছর প্রশ্ন আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। তো এই রূপনারায়ণের কুলে, শিকার এবং ক্রন্দনরতা জননীর পাশে, এই 3টে থেকেই প্রশ্ন, তোমাদের 2টো প্রশ্ন আসবে, যে কোনো একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে। আরও যদি আমি শর্ট করে দিই, এখানে যে 3টে কবিতা আমি বলছি, রূপনারায়ণের কুলে, শিকার এবং ক্রন্দনরতা জননীর পাশে, কথাগুলো কিন্তু বুঝবে। এই 3টে কবিতার মধ্যে কেউ যদি যে কোনো 2টো কবিতার প্রশ্নগুলো ভালো করে পড়ো, তাও কিন্তু সে একটা কমন তো নিশ্চিত পাবে, এমনকি 2টোও কিন্তু কমন পেতে পারো। কারণ আমাকে পরীক্ষায় লিখতে হবে একটা, আমাকে যেমন লিখতে হবে আমি তেমনভাবেই কিন্তু তোমাদের সামনে সাজেশন রিপ্রেজেন্ট করছি, বুঝতে পারলে? তো প্রথম চলো রূপনারায়ণের কুলে থেকে প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, বক্তাকে আমৃত্যু দুঃখের তপস্যা বলতে কি বোঝানো হয়েছে? চিনিলাম আপনারে, বক্তাকে তিনি নিজেকে তিনি কিভাবে নিজেকে চিনলেন? চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, বক্তার জীবনে এই আঘাত ও বেদনার পরিচয় দাও। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, কোন প্রসঙ্গে এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, দেনা বলতে কি বোঝানো হয়েছে, তা কিভাবে শোধ করে দিতে হয়? রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কবি রূপনারায়ণ বলতে কি বুঝিয়েছেন? এই কুলে তার জেগে ওঠার তাৎপর্য কি? সত্য যে কঠিন, কবি এই উপলব্ধিতে কিভাবে উপনীত হয়েছেন, তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে আলোচনা করো। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কাকে বোঝানো হয়েছে? এই ভাবনায় কবি কিভাবে উপনীত হয়েছেন। এবার আসবো শিকার কবিতা থেকে। শিকার কবিতায় কবির প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনের অসহায়তার যে পরিচয় দিয়েছেন, তা নিজের ভাষায় বর্ণনা করো। শিকার কবিতায় কারা কার শিকার করলো এবং কিভাবে? শিকার কবিতায় রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা বলতে কি বোঝানো হয়েছে? একটি তারা এখনও আকাশে রয়েছে, কবির বর্ণনায় কবিতায় তারার স্বরূপ ব্যাখ্যা করো। একটি অদ্ভুত শব্দ, কিসের শব্দ, এর ফল কি হলো? আগুন জ্বললো আবার, কিসের আগুন, কিভাবে, বর্ণনা করো। শিকার কবিতায় ভোরের যে বর্ণনা রয়েছে তা নিজের ভাষায় লেখো। এসেছে সে ভোরের আলোয় নেমে, কে কিভাবে ভোরের আলোয় নেমে এসেছে এবং কেন। তারপরে ক্রন্দনরত জননীর পাশে কবিতা থেকে প্রশ্ন, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, কোন কবিতার অংশ, মন্তব্যটির তাৎপর্য ও ব্যাখ্যা আলোচনা করো। আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, কিসের বিচার, কেন কবি এ কথা বলেছেন। কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে, মন্তব্যটির মধ্য দিয়ে কবির মানসিকতা ও ভাবনা চিন্তার ব্যাখ্যা করো। আমি তা পারি না, কে পারেন না, না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে, কেন তিনি এ কথা বলেছেন। নিহত ভাইয়ের শবদেহ দেখে যদি না হয় ক্রোধ, কবি কাকে ভাই বলেছেন, বক্তব্যের অন্তস্থ অর্থ ও তাৎপর্য বিশ্লেষণ করো। ক্রন্দনরত জননীর পাশে কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনরত বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। এক্ষেত্রে কবির কি কর্তব্য রয়েছে বলে তুমি মনে করো। তাহলে এখানেও যে চালাকিটা আমি কি বলবো, যে 3টে কবিতা বললাম, রূপনারায়ণের কুলে, শিকার, ক্রন্দনরত জননীর পাশে, 3টে কবিতাও যদি না পড়তে পারো, এই 3টের মধ্যে যে কোনো 2টো কবিতা ভালো করে পড়ো। তাহলে প্রথমে আমি কি বললাম, আরেকবার একটু মনে করিয়ে দিই বিষয়টা। ভারতবর্ষটা শুধু ভালো করে পড়ো, তাহলেই আমি গল্প থেকে প্রশ্ন কমন পেয়ে যাব। এই 3টে কবিতার মধ্যে যে কোনো 2টো কবিতা ভালো করে পড়ো, তাহলেই আমি কবিতার প্রশ্ন কমন পেয়ে যাব। পরবর্তী অংশ আমাদের যেটা রয়েছে নাটক। দেখো, নাটকে আমাদের বিভাগ থেকে একটা প্রশ্ন আসবে, নানা রঙের দিন থেকে একটা প্রশ্ন আসবে। যারা দুর্বল আমি তাদের বলবো বিভাগ থেকে প্রশ্নটা পড়তে, কারণ নানা রঙের দিনের যে পার্টগুলো আছে সেখানে অনেক ঘোরানো পেঁচানো জায়গা আছে, যেখান থেকে ছাত্রছাত্রীরা ভুল করে ফেলে। তবুও যদি কারো মনে হয় যে না স্যার আমার নানা রঙের দিনটা ভালো লাগে, সে কিন্তু নানা রঙের দিন পড়তে পারে। আর যারা মনে করবে যে না আমি বিভাব এবং নানা রঙের দিন দুটোই পড়বো, তাদের তো কোনো কথাই নেই। কিন্তু যে কোনো একটার, আমি দুটোরই প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু তোমরা যে কোনো একটার সেটের, অর্থাৎ বিভাবের প্রশ্নগুলো ভালো করে পড়ো, না হলে নানা রঙের দিন থেকে ভালো করে পড়ো। দুটো প্রশ্ন আসবে, একটা বিভাব থেকে আসবে, একটা নানা রঙের দিক থেকে আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, তোমাকে একটা লিখতে হবে। তাহলে আমার একটা সেট পড়লেই ভালোভাবে হয়ে যায়। তো চলো প্রশ্নগুলো দেখে নিই বিভাব থেকে। প্রথম প্রশ্ন, অনেক ভেবে চিন্তে আমরা একটা প্যাচ বের করেছি, আমরা কারা, ভাবনা কী ছিল। দ্বিতীয় প্রশ্ন, জীবনের খোরাক হাসির খোরাক নেই, কার উক্তি, কোথাও হাসির খোরাক নেই বলে নাট্যকার কেন মনে করেছেন। বুদ্ধিটা কি করে এলো তা বলি, কোন বুদ্ধির কথা বলা হয়েছে, তা প্রয়োগ করার কারণ কি। বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কি তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, বহুরূপী লাটে উঠবে কেন। কি অমর এবার হাসি পাচ্ছে বক্তাকে, বক্তা যে ঘটনার পরিপ্রেক্ষিতে কথাটা বলেছেন সেই ঘটনাটা কি হাস্যরস সৃষ্টির উপযুক্ত। এর জন্ম অভাব থেকে, কার জন্ম, কিসের অভাব। তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছিলেন। আইজেনস্টাইন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন, সে অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন।
নেক্সট, তোমরা ফিরে না গেলে আমরা গুলি করতে বাধ্য হব বক্তাকে, বক্তা কেন গুলি করতে বাধ্য হবে? এই কটা প্রশ্ন ভালো করে অন্তত পড়ো। আর যারা নানা রঙের দিন পড়তে চাইছো তাদের জন্য প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে কোন প্রসঙ্গে, এই উক্তির কারণ কি? নানা রঙের নাটক অবলম্বনে কালীনাথ সেন বা রজনীবাবুর চরিত্র আলোচনা করো। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্যে মশাই, কেউ জানে না। কোন নাটকের অংশ? বক্তাকে, তিনি কেন গ্রিন রুমে ঘুমান? আমার প্রতিভা এখনও মরেনি, শরীরে যদি রক্ত থাকে সেই রক্তে মিশে আছে প্রতিভা। এই মন্তব্যের বক্তাকে, তার চরিত্র আলোচনা করো। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের কালো অক্ষরে লেখা আমার জীবনের ৪৫ বছর, বক্তার ৪৫ বছরের জীবন যন্ত্রণার ইতিহাসের পরিচয় দাও। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, মন্তব্যটির তাৎপর্য লেখো। পুরনো দিনের কথা ভুলে যান, কার উক্তি কেন? প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ, কে বলেছেন? এই অপমৃত্যু কীভাবে ঘটে বলে বক্তা মনে করেন? এই হলো নানা রঙের দিনের প্রশ্ন। তাহলে এই সেটটা অথবা এই সেটটা যে কোনো একটা সেট ভালো করে পড়ো, এটাই কিন্তু চালাকি। এই হলো আমাদের নাটক থেকে প্রশ্ন। এবার আমরা চলে আসবো যেটা হচ্ছে আমাদের তোমার আন্তর্জাতিক গল্প, এই ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা। এখানেও একটা চালাকি আমাদের রয়েছে। কি চালাকি? আন্তর্জাতিক কবিতা আমাদের কি রয়েছে? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, আর একটা হচ্ছে অলৌকিক। যে কোনো একটার প্রশ্ন ভালো করে পড়তে হবে। এখানেই কিন্তু চালাকি, আমি ডবল ডবল পড়বো না, যে কোনো একটা পার্ট আমি ভালো করে পড়বো। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই কটা প্রশ্ন ভালো করে পড়বো, অথবা এ কটা প্রশ্ন ভালো করে পড়বো। কারণ কি? আমার এখান থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে একটা প্রশ্ন আসবে, আমার লিখতে হবে একটাই প্রশ্ন। অতএব আমি যে কোনো একটা, হয়তো এই পার্টটা ভালো করে পড়বো, নয়তো এই পার্টটা ভালো করে পড়বো। এটাই কিন্তু আমার চালাকি। বোঝা গেল কি বললাম? তবে যারা মনে করছো যে আমি দুটোই পড়বো, তারা দুটোই পড়তে পারো। যদি কারো অলৌকিক ভালো লাগে সে অলৌকিক পড়ো, আর যদি কারো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন ভালো লাগে সে এটা পড়ো। তবে আমার মতে যারা দুর্বল তাদের ক্ষেত্রে এটাই বেটার, কারণ কবিতার জায়গাটায় দুই একটা এখানে শর্ট টাইপের কোশ্চেন আছে, সেটা যেমন এসএকিউতে ইম্পর্টেন্ট, কবিতার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা পড়ে রাখলে থিম মোটামুটি একই এবং প্রায় একই রকমভাবে লেখা যায়, তাই তো? সেটাই হচ্ছে কিন্তু যারা দুর্বল তাদের জন্য আমি বলবো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এটা পড়ার জন্য। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি, কোন প্রসঙ্গে, কেন এটি বলা হয়েছে? বইয়ে লেখা রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? এই বক্তব্যের মধ্য দিয়ে কবি ইতিহাসের কোন সত্যকে ফুটিয়ে তুলতে চেয়েছেন? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় প্রশ্নগুলো কি কি? সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রি কি নির্মাণ করেছিলেন? এই প্রশ্নের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? গলদের নিপাত করেছিল সিজার, সিজারকে, তিনি কি একাই গলদের নিপাত করেছিল? পাতায় পাতায় জয়োৎসব, জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয়োৎসব, জয়োৎসবের ভোজ যারা বানাতো কারা? তাদের প্রতি পাতায় পাতায় কাদের জয়োৎসব, জয়োৎসবের ভোজ যারা বানাতো তারা কারা? আচ্ছা, তাদের প্রতি কি মনোভাব প্রকাশ পেয়েছে? পরবর্তী প্রশ্ন, সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? অন্তর্নিহিত ব্যাখ্যা করো। কত সব প্রশ্ন, কাদের মনে প্রশ্ন, প্রশ্ন উপস্থাপনার যৌক্তিকতা কি? হলো অলৌকিক থেকে প্রশ্নগুলো বলি। আমি কাপের শিষ্যকে এক গণ্ডুর জল দেব না, কাকে কে কেন কাফের বলেছে? বক্তার মানসিকতা ব্যাখ্যা করো। এগোবার উপায় নেই, গুরু গভীর সমস্যায় পড়লেন, গুরুর পরিচয় দাও, তিনি কোন সমস্যায় পড়লেন, সমাধান কিভাবে হলো? হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল, তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল, তার তেষ্টা শেষ অবধি কিভাবে মিটেছিল? গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, কোন গল্প? গল্প শুনে তার প্রতিক্রিয়া কি? ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেন, কিভাবে থামানো হলো? পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, ঘটনাটির বর্ণনা দাও। আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করতো, কার, কেন চেঁচিয়ে উঠতে ইচ্ছা করতো? লাস্ট কোশ্চেন, মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, ঘটনাটি কি ছিল, ফলে বক্তার মানসিকতার কি পরিবর্তন ঘটেছে? এই হলো অলৌকিক থেকে প্রশ্ন। তাহলে চালাকিটা আরেকবার মনে করিয়ে দিই, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এটা পড়বো অথবা এটা পড়বো। এটা পড়লে খুব সহজে খুব দ্রুত গতিতে কিন্তু মনে থেকে যাবে। এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী পার্ট, যেটা হচ্ছে আমার বাংলা থেকে। তো আমার বাংলা থেকে গাঢ় পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা আর হাত বাড়াও। আমি তোমাদের এবছরের জন্য দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে। আমি তোমাদেরকে একদম সহজ করে বলেছি যে ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা, এই তিনটে জায়গা থেকে আমাদের এবছরের প্রশ্ন আসবে। কি বললাম? ছাতির বদলে হাতি, কলের কলকাতা আর মেঘের গায়ে জেলখানা, অর্থাৎ ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা আর গাঢ় পাহাড়ের নিচে আর হাত বাড়াও। এখান থেকে কিন্তু আমাদের এবছরের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, যে কারণে এই যে তিনটে জায়গা বললাম, এই তিনটে জায়গা থেকেই প্রশ্নগুলো ভালো করে পড়ো। আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি। প্রথম, মেঘের গায়ে জেলখানা থেকে, আজ ইংরেজ নেই তবু আগের ব্যবস্থা বহাল আছে বক্সায়। বক্সায় কোন ব্যবস্থার কথা বলা হয়েছে? যখন বক্সায় ইংরেজরা বন্দি শিবির তৈরি করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল? দ্বিতীয়, এ হচ্ছে এক বিশেষ জেলখানা, কোন জেলখানার কথা বলা হয়েছে? সেই জেলখানার বিশেষত্ব কী? জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই হেরফের, কোন জেলখানার কথা বলা হয়েছে? অপরাধের তুলনায় শাস্তির হেরফের বলতে লেখক কী বুঝিয়েছেন?
আইনে নেই বলেই টাকা রাখবার মজার কল করেছে তারা। তারা বলতে কাদের কথা বলা হয়েছে? কিভাবে টাকা রাখবার জন্য কল বানাতো তারা? গায়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাগাত। সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর ওপর। কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে। কাদের অভিজাত শ্রেণীর কয়েদি বলা হয়েছে? তারা অন্য কয়েদিদের থেকে কিভাবে আলাদা? লাস্ট কোশ্চেন, এরা সব সাধুচরণের অতীত। এরা বলতে কাদের কথা বলা হয়েছে? এই প্রসঙ্গে মুস্তাফার পরিচয় দাও। পরের প্রশ্ন কলের কলকাতা থেকে। চারটে প্রশ্ন দেওয়া, তিনটে প্রশ্ন না চারটে প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, হঠাৎ একদিন কেঁপে উঠল কলের কলকাতা। কলকাতার কেঁপে ওঠার কাহিনী সংক্ষেপে লেখো। দ্বিতীয় প্রশ্ন, চেয়ারের ওপর বসে আছেন, তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। কে চেয়ারের ওপর বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের স্থান দেখার অভিজ্ঞতা বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, সে গল্পও বলেছিল মনা ঠাকুর। সে গল্প বলতে কোন গল্পের কথা বলা হয়েছে? গল্পটি সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন, বছর 5 পর নিজের চোখে দেখলাম সে আজব শহরকে। কার কথা বলা হয়েছে? আজব শহর কোন দৃশ্যের কথা বক্তার চোখে ধরা পড়েছে? ছাতির বদলে হাতি থেকে। চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ল। চেংম্যানকে তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন? দ্বিতীয় প্রশ্ন, চেংম্যান বুঝতে পারে সে ইঁদুর কলে পড়েছে, তার এই চিন্তার কারণ কি? তাতে চেংম্যানের চোখ কপালে উঠল। তাতে বলতে কি বোঝায়? কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? কি কারণে চোখ কপালে উঠেছিল? পরবর্তী প্রশ্ন, আর একরকম প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল? এবং লাস্ট কোশ্চেন, বানানো গল্প নয়, কোন গল্প? সেই গল্পটির বর্ণনা প্রবন্ধ অনুযায়ী লেখো। তাহলে আমি এখানে দেখো 5টা আমাদের রয়েছে আমার বাংলাতে। আমি কিন্তু 3টে গল্প থেকে মাত্র কয়েকটি প্রশ্ন বললাম। এ কটা প্রশ্ন কিন্তু অবশ্যই দেখে রেখো পরীক্ষা দিতে যাওয়ার আগে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই। নেক্সট আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ভাষা। তো ভাষা থেকে স্বাভাবিকভাবে আমাদের একটা প্রশ্ন লিখতে হয় 5 মার্ক। এবার যদি তোমরা বলো স্যার আমাকে একটু চালাকি সাজেশন দিন, আমি তোমাদের বলবো যে দেখো, যেহেতু প্রশ্ন রিপিটেশন হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে ঘুরিয়ে আসছে, সেহেতু একটু বেশি করে পড়ার চেষ্টা করো। আমি লাস্টে বলে দিচ্ছি যে এই 3টে প্রশ্ন ভালো করে পড়ো এবং আশা করছি সেই 3টের মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। এবার দেখো, এবছর কিন্তু রূপতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বা আসবে না, পরিষ্কার কথা। যে কারণে আমরা ওই দুটো চ্যাপ্টার থেকে কোনো প্রশ্নই তোমাদের সামনে তুলিনি। শুধুমাত্র ভাষাবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব এবং বাক্যতত্ত্ব, এই 3টে জায়গা থেকে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। ভাষাবিজ্ঞান থেকে, ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো? ভাষাবিজ্ঞানের স্বরূপ আলোচনা করো। ফলিত ভাষাবিজ্ঞানের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো। অভিধান বিজ্ঞান কাকে বলে, কত রকম হতে পারে, সংক্ষেপে আলোচনা করো। তুলনামূলক বা ঐতিহাসিক বা বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। ধ্বনিতত্ত্ব থেকে স্বনিম বা ধ্বনিমূল বলতে কী বোঝো তার সম্পর্কে বৈশিষ্ট্য লেখো। উদাহরণসহ ধ্বনিমূল বা সহধ্বনির সম্পর্ক লেখো। বিভাজ্য ধ্বনিমূল ও অবিভাজ্য ধ্বনিমূলের মধ্যে বৈশিষ্ট্য কী? গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। আর বাক্যতত্ত্ব থেকে গঠন অনুসারে বাক্যকে কটি ভাগে ভাগ করা যায়, কী কী? প্রত্যেক ভাগের সংজ্ঞা সহ উদাহরণ দাও। বাক্যের ভঙ্গিগত শ্রেণীবিভাগ করে প্রত্যেকটির সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ দাও। বাক্যের অব্যবহিত উপাদানকে স্বরূপ আলোচনা করো। এবার চালাকিটা বলে দিই। এই যে 3টে অংশ দেখতে পাচ্ছ, এই 3টে অংশের মধ্যে যে কোনো 2টো অংশ খুব ভালো করে কমপ্লিট করো। 100% রিল্যাক্স থাকো যে প্রশ্ন তোমরা কমন পাবেই। আর যদি একদম আমাকে প্যাকড আপ সাজেশন চাও, তাহলে আমি বলবো এদিকের 4 দাগ, 2 দাগ, 1 দাগ, 2 দাগ, আর এদিকের হচ্ছে 1 দাগ। যদি তোমরা প্যাকড আপ বলো যে না স্যার সব কিছু মিলে বলুন, তাহলে আমি বলবো এই 5টা প্রশ্ন পড়ে যাও, এখান থেকে কমন পাবে। আর না হলে যে কোনো 2টো সেট ভালো করে পড়ো, এইটা অথবা এইটা বা এইটা, সে যে কোনো এই 3টে পার্টের মধ্যে 2টো পার্ট খুব ভালো করে পড়ো, কমন তোমরা পাবেই। আর যদি কেউ সব পড়তে পারো, সেক্ষেত্রে তোমরা 100% কমন পাবে, মাথায় রাখবে। এবার আমরা চলে আসবো সাহিত্যের ইতিহাস। এখান থেকে আমাদের স্বাভাবিকভাবে একটু বেশি পড়তে হয় এবং ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক রয়েছে। তবুও আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে একটু স্টার চিহ্ন দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। তো যাই হোক, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। প্রথম প্রশ্ন, পট শব্দের অর্থ কী? বাংলায় লোকশিল্পে পট শিল্পের পরিচয় দাও। বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়, রামকিঙ্কর বেইজ, গগনেন্দ্রনাথ ঠাকুর, জয়নাল আবেদিন, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের ভূমিকা, এর মধ্যে কোনটা আসবে? গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না, তবু আমি স্টার দিয়ে দেখিয়ে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে। গানের ধারায় রুমা গো ঠাকুরতা, নজরুল ইসলাম, সলিল চৌধুরী, কিশোর কুমার, রজনীকান্ত সেন, মান্নাদের অবদান। ইতিহাসে জারি গানের ভূমিকা, ঝুমুর গান বা ভাটিয়ালি গান সম্পর্কে আলোচনা। বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্ল রায়, নীলরতন সরকার, মহেন্দ্রলাল সরকার, বিধানচন্দ্র রায়, প্রমথনাথ বসু, মেঘনাথ শাহর অবদান। তার মধ্যে স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো একটু ভালো করে দেখে রাখবে। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও। আন্তর্জাতিক সাঁতারে বাঙালিদের অংশগ্রহণ, ম্যাজিকের ইতিহাসে বাঙালিদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। এবং বাংলা চলচ্চিত্রে নিউ থিয়েটার্স, মৃণাল রায়, ঋত্বিক ঘটক, তপন সিংহ, সত্যজিৎ রায়ের ভূমিকা, এই কটার মধ্যে একটা আসবে। এবার এখানে চালাকিটা কি? এখানে যে মোট 6টা অংশ তোমরা দেখতে পাচ্ছ,
1 2 3 4 5 6 এই 6টা অংশের মধ্যে যে কোনো 4টে অংশ তোমাকে ভালোভাবে করতে হবে। এনিওয়ান যে কোনো 4টে পার্ট, তার মধ্যে 4টে পার্ট না, আমি 3টে পার্টের কথাই বলবো প্রথমটা ধরে, কারণ প্রথমটাই একটাই প্রশ্ন রয়েছে। যে কোনো 3টে পার্ট তুমি ভালো করে কমপ্লিট করো, তোমার 2টো প্রশ্ন কমন পাবে, কিন্তু 3টে পার্টের কম কিন্তু করবে না, যে কোনো 3টে, 6 দাগেরটা, 5 দাগেরটা, 4 দাগেরটা, 3 দাগেরটা, 2 দাগেরটা, এখানে 1 2 3 4 5টা সেট, এই 5টার মধ্যে যে কোনো 3টে সেট কমপ্লিট করতে হবে, এটাই হলো চালাকি। নেক্সট, মানস মানচিত্র রচনা, যেহেতু একটাই আসে, একটাই আমাদের পরীক্ষাতে লিখতে হয়, সেই হিসেবে বিশ্বস্নায়ন, একটি ভ্রমণের অভিজ্ঞতা, ঋতু বৈচিত্র্য, বাংলার উৎসব, আধুনিক প্রযুক্তি, মানব সভ্যতা এবং বিজ্ঞান কুসংস্কার, এগুলো একটু ভালো করে দেখে রাখবে। তবে অনেকে জীবনী প্র্যাকটিস করতে চাই, বা অনেকেই আমি বলি যে জীবনীটা একটু ভালো করে প্র্যাকটিস করো, কারণ জীবনীটা লেখাটা সবথেকে বেটার। তারা কিন্তু জীবনীর প্যাটার্নটা একটু ভালো করে দেখে রাখবে। আমি প্রথম চ্যানেলে, ইউটিউবের চ্যানেলে প্রথম জীবনী কীভাবে লিখতে হয় তার প্যাটার্ন কিন্তু আমি আবিষ্কার করেছিলাম এবং সেটা ইউটিউবে দিয়েছিলাম। পরবর্তী সময়ে সেখান থেকে সেই বিষয় কপি করে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকমভাবে নিজেদের অবদান রেখেছে। তো চলো, জীবনীর মধ্যে যদি তোমরা একটু প্র্যাকটিস করতে চাও, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, লতা মঙ্গেশকর, সুভাষ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ বসু, ভগিনী নিবেদিতা, মহাত্মা গান্ধী, এপিজে আব্দুল কালাম, এগুলো প্র্যাকটিস করতে পারো। বিতর্ক স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা একটু ভুল করে বসে, সেই জন্য আমি এই দুটো পার্টকে একটু অ্যাভয়েড করতেই বলি। বিষয়ের গভীরে প্রবেশ ছাত্রছাত্রীরা ভুল করে বসে, তবুও তার মধ্যে যদি কেউ প্র্যাকটিস করো, তবে দ্রব্যমূল্য বৃদ্ধি, জনসমাজ, জাতীয় সংহতি, বাংলার কুটির শিল্প, খেলাধুলার প্রয়োজনীয়তা, সর্বশিক্ষা অভিযান, রক্তদান, জীবনদান, লোক সংস্কৃতি, নারীর অধিকার, ঐক্য সাধনায় ভারত, ধর্মীয় সংকীর্ণতা, মানব ধর্ম, শান্তি, ঐক্য, বর্তমান সমাজে নারীর ভূমিকা, এগুলো প্র্যাকটিস করতে পারো। আর সপক্ষে বা বিপক্ষে যুক্তিবিন্যাসের ক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের মাপকাঠি নয়, প্রতিযোগিতা জীবন গড়ে দেয়, সচেতন মানুষই উন্নত দেশের স্রষ্টা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, নগরায়ন ও পরিবেশ, চলভাষ ছাড়া জীবন, চলমান জীবন অচল, মানব জীবনে বৃদ্ধভাষ অপরিহার্য, এগুলো প্র্যাকটিস করতে পারো। এই হলো আমাদের বাংলার সম্পূর্ণ সাজেশন এবং তার সঙ্গে চালাকি সহ তোমাদের সামনে আলোচনা করলাম। টোটাল প্যাকেজ কমপ্লিট করলাম, এগুলো রেডি করো পরীক্ষার আগে, আর কিছুর প্রয়োজন নেই, এটুকু বলে শেষ করলাম। ধন্যবাদ।